2রা জুলাই 2024 কেরালা পুলিশের একটা টিম কেরলের বাসিন্দা অনিল কুমারের দরজায় কড়া নাড়ল। অনিল কুমার কর্মসূত্রে বিদেশে থাকেন। তার স্ত্রী দরজা খুলতেই পুলিশ তাকে বলল, আপনাদের সেপটিক ট্যাঙ্কটা কোথায় আছে, একটু দেখাবেন। মিনিট খানেকের ব্যবধানে সেখানে ফরেন্সিক টিমও পৌঁছে গেল। খোলা হলো সেপটিক ট্যাঙ্কের ঢাকনা। বিকট নোংরা গন্ধে ভরে গেল চারদিক। আনানো হলো জেসিবি, শুরু হলো খোঁড়া। কয়েক ঘন্টা খানা তল্লাশির পর সেই সেপটিক ট্যাঙ্ক থেকে বেরিয়ে এলো একটা মানুষের কিছু হাড়গোড় আর একটা লকেট। 15 বছর ধরে নিখোঁজ থাকার পর অবশেষে তাহলে পাওয়া গেল অনিল কুমারের প্রথম স্ত্রী কালার মৃতদেহ। নমস্কার, আমি সুজয় নীল। আর একটা রোমহর্ষক ঘটনা আজ আপনাদের শোনাবো, যা শেষ অবধি শোনার পর অজয় দেবগান বা মোহনলালের দৃশ্যম ফিল্মের কথা মনে পড়ে যাবে আপনাদের। তবে আজকের এই গল্প কিন্তু আদতেই একটা আস্ত সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে। প্রেম, বিবাহ, বিশ্বাসঘাতকতা আর 15 বছরের অপেক্ষার পর শেষ পরিণতি কি হলো জানতে হলে দেখতে থাকুন আজকের পর্ব, দ্য কালা মার্ডার কেস। সাল 2007, স্থান কেরালার আলাপুজা জেলার একটা ছোট্ট শহর মান্নার। মুন্নার নয়, মুন্নার কেরালার ইডুক্কি জেলাতে অবস্থিত একটা পর্যটন কেন্দ্র। সেটা আলাদা একটা জায়গা। তা যাগে, আজ থেকে 19 বছর আগে মান্নারেই বাস করতেন অনিল কুমার এবং কালা নামের একটা মেয়ে। এরা একই জায়গায় বাস করত। প্রায় প্রত্যেক দিনই এদের দেখা সাক্ষাৎ হতো। এরপরেই দুজনের মধ্যে আলাপচারিতা বাড়তে থাকে। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ভারতের একটু প্রত্যন্ত অঞ্চলগুলোতে লাভ ম্যারেজ বা প্রেম করে বিয়ে শব্দগুলো আজও নিষিদ্ধ, অতীতেও নিষিদ্ধই ছিল। তবে আজ ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চল হোক কিংবা বড় বড় শহরাঞ্চল, সকলেই কিন্তু ডিজিটাল ব্যবসার সঙ্গে সমান তালে পা মিলাচ্ছে। এবং আজকের ডিজিটাল ব্যবসার যুগে ইনভয়েসিং আর শুধু একটা বিল বানানোর কাজ নয়, এটা আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা, ক্যাশ ফ্লো এবং পেশাদারিত্বের প্রতিফলন। আর ঠিক সেই কারণেই আধুনিক ব্যবসাগুলো বেছে নিচ্ছে ওডু ইনভয়েসিং, একটা স্মার্ট, অটোমেটেড এবং সম্পূর্ণ ক্লাউড ভিত্তিক ইনভয়েসিং সলিউশন, যা আপনার পুরো বিলিং প্রক্রিয়াকে এক নতুন স্তরে নিয়ে যায়। ওডু ইনভয়েসিং এর সাহায্যে আপনি কয়েক সেকেন্ডেই তৈরি করতে পারেন সম্পূর্ণ প্রফেশনাল ইনভয়েস, যেখানে কাস্টমারের তথ্য, পণ্য বা সার্ভিসের বিবরণ, ডিসকাউন্ট, ভ্যাট বা জিএসটি সবকিছু আগে থেকেই কনফিগার করা থাকে। ফলে ভুলের সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসে। শুধু ইনভয়েস তৈরি করাই নয়, আপনার ব্র্যান্ড আইডেন্টিটির সঙ্গে মিল রেখে লোগো, রং, লেআউট ও ভাষা কাস্টমাইজ করে ইমেল, প্রিন্ট বা কাস্টমার পোর্টালের মাধ্যমে ইনভয়েস পাঠাতে পারবেন এক ক্লিকে। ইনভয়েসের সঙ্গে যুক্ত থাকা পে নাও অপশন গ্রাহকদের জন্য পেমেন্ট প্রক্রিয়া করে তোলে আরো সহজ ও দ্রুত। অনলাইন পেমেন্ট, ব্যাংক ট্রান্সফার বা একাধিক গেটওয়ের মাধ্যমে টাকা সরাসরি আপনার সিস্টেমেই জমা পড়ে। ওডু স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট স্ট্যাটাস আপডেট করে, বকেয়া বিল চিহ্নিত করে এবং সময় মতো অটোমেটিক রিমাইন্ডার পাঠিয়ে দেয়। ফলে আপনাকে আর আলাদা করে ফলো আপ করতে হয় না। মাল্টি কারেন্সি এবং আন্তর্জাতিক ট্যাক্স রুলস সাপোর্ট করার কারণে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসা দুক্ষেত্রেই ওডু ইনভয়েসিং সমানভাবে কার্যকর। রিয়েল টাইম ড্যাশবোর্ড এবং স্মার্ট রিপোর্টিং এর মাধ্যমে আপনি মুহূর্তে বুঝে নিতে পারবেন আপনার রেভিনিউ ট্রেন্ড, ক্যাশ ফ্লো এবং সামগ্রিক ফিনান্সিয়াল হেলথ, যা ভবিষ্যৎ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়াকে করে তুলবে আরো নির্ভুল এবং আত্মবিশ্বাসী। ছোট্ট স্টার্টআপ থেকে শুরু করে বড় এন্টারপ্রাইজ, যে কোনো ব্যবসার জন্য ওডু ইনভয়েসিং মানে কম সময়ে বেশি কাজ, কম ভুলে বেশি স্বচ্ছতা আর একটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও স্মার্ট বিলিং সিস্টেম, যা আপনার ব্যবসাকে রাখবে সবসময় এক ধাপ এগিয়ে। এই বিষয়ে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। যাক, আপনার ব্যবসাকে এগোনোর পথ তো বলে দিলাম, এবার এগোনো যাক মূল গল্পে। কথা হচ্ছিল ভারতের একটু প্রত্যন্ত অঞ্চলগুলোতে লাভ ম্যারেজ বা প্রেম শব্দটা যে অতীতের মতো আজও নিষিদ্ধ সেই বিষয়ে। এবার একে তো অনিল এবং কালার জাত আলাদা, তার উপর প্রেম। কালার বাড়ির লোক এই খবর জানতে পারার পরেই কালার বাবা তাকে সাফ জানিয়ে দেয়, এই সম্পর্ক তিনি কিছুতেই মেনে নেবেন না। হয় ভদ্রভাবে বাড়িতে থাকো এবং বাড়ির পছন্দ মতো পাত্রকে বিয়ে থা করো, নয়তো বাড়ি থেকে বেরিয়ে যাও। কালার বাবার ধ্যান ধারণা সে খেলেছিল, কালার নয়। কালা বরাবরই ডানপিটে এবং সাহসী। অনিলকে ভালো যখন বেসেছে তখন সে তাকেই বিয়ে করবে, যেমন ভাবা তেমন কাজ। একদিন বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে কালা এবং অনিল নিজেদের বাড়ি থেকে অনেকটা দূরেই নিজেদের নতুন সংসার শুরু করলো। বছর ঘুরতে না ঘুরতেই কালার কুল আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান। এরই মধ্যে অনিল চাকরি পায় সাউথ আফ্রিকায়। সে চাকরি সূত্রে সাউথ আফ্রিকায় থাকলেও প্রত্যেক মাসে কালা এবং নিজের সন্তানের জন্য টাকা পাঠাতো। বাইরে থেকে দেখলে সবকিছু ঠিকঠাকই চলছিল বলে মনে হবে, কিন্তু আদতে সব সময় সেটা হয় না। আমরা দেখি এক, ঘটে আর এক। অনিল আর কালার ক্ষেত্রেও তাই ঘটেছিল। ইংরেজিতে একটা শব্দ আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, আর এই শব্দের মধ্যে দিয়ে অনেক সময় উঁকি মারে তৃতীয় একজন ব্যক্তি। আর তার পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার উদাহরণ হলো আজকের এই কেস। অনিল এবং কালার বিয়ের পরপরই অনিল বিদেশে পাড়ি দেয়। দেশে থেকে যায় কালা এবং তার সন্তান। কালার বয়সই বা কত তখন, 23-24 বা তারও কম।
কম বয়সে বিয়ে, তারপরেই সন্তান। বাবা মা হওয়া সহজ ব্যাপার নয়। সন্তান জন্ম দিলে যদি বাবা মা হওয়া যেত, তাহলে কোকিল কখনোই কাকের বাসায় ডিম পারত না। সন্তান প্রসব করা এবং দায়িত্ব সহকারে তাকে বড় করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেখানে কালার মধ্যেই ঠিক করে কোনো ম্যাচিউরিটি আসেনি, সেখানে সে একটা বাচ্চা মানুষ করবে কি করে? যে বয়সে বরের সান্নিধ্য পাওয়ার কথা, সেই বয়সে একার হাতে শিশু মানুষ করার দায়িত্ব এসে পড়লো কালার কাঁধে। সে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে উঠল। সংসার জিনিসটাই কিছুদিনের মধ্যে অসহ্য হয়ে উঠল কালার কাছে। একে বর মাসের পর মাস বাড়িতে থাকে না, সন্তানের সঙ্গে একাই থাকতে হয় কালাকে। আর এই সময় কালার সঙ্গে আলাপ হয় এক যুবকের। এই যুবকের নাম হলো সুরজ। সুরজ গালফে চাকরি করত। খুব অল্প দিনের মধ্যেই কালা এবং সুরজের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করলো। কালা ভেবেছিল বর তো বিদেশে থাকে, তাদের আটকানোর কেউ নেই। প্রেম এমনই একটা জিনিস যা হাজার লুকোনোর চেষ্টা করলেও লুকোনো যায় না। কালা এবং সুরজও নিজেদের সম্পর্ক আড়াল করে রাখতে পারলো না। পাড়া প্রতিবেশীদের নজর এড়ায় না কিছুতেই। তারা সুরজ এবং কালার ঘনিষ্ঠতা বুঝতে পারলো, কিন্তু কালাকে তেমন কিছু বলল না কেউই। কালাও পাড়ার লোকেদের সঙ্গে তেমন ভাবে মিশতো না। সাল 2009 অনিলও জানতে পারলো তার স্ত্রী কালার একজন প্রেমিক রয়েছে, তার নাম সুরজ, এবং তারা দুজনেই অনিলের অবর্তমানে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ। ভীষণ অসহায় বোধ করলো অনিল। তার বিদেশে থাকার সুযোগ নিয়ে তার এক সময়ের প্রেমিকা এবং বর্তমান স্ত্রী কালা তাকে দিনের পর দিন ঠকিয়ে চলেছে। তাই আর এসব সহ্য করা যাবে না, কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে। কিন্তু অনিল কিছু বুঝে ওঠার আগেই কালা নামক পাখি খাঁচা ছাড়া হলো। কালা একদিন তার প্রেমিক সুরজের সঙ্গে অনিল এবং তার সন্তানকে ছেড়ে পালিয়ে গেল। অনিল এর কিছুদিনের মধ্যেই যোগাযোগ করলো কালার বাবা মার সঙ্গে। কালার বাবা মা এবং ভাই তাদের মেয়ের কুকীর্তি শুনে রীতিমতো অপমানে লজ্জায় মাথা নত করলেন। এ কেমন মেয়ে জন্ম দিয়েছেন তারা? ক্ষণে ক্ষণে সঙ্গী বদল করা আর যাই হোক, কোনো ভদ্র সমাজের তো লক্ষণ হতে পারে না। যাই হোক, কালার বাবা মা এবং ভাই তাদের বাড়ির মেয়ের সমস্ত কাণ্ড কারখানা শুনে সেই মুহূর্তেই মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করলেন। কালা বাড়ি ছেড়ে চলে যাওয়ার 15 দিন পর অনিল কালাদের বাড়িতে এসে সমস্ত ঘটনা জানিয়েছিল। এবার বাড়িতে মাত্র 1.5 বছরের একটা ছেলে। অনিলের একার পক্ষে সেই ছোট্ট ছেলেকে মানুষ করা কখনোই সম্ভব নয়। আর যদি ছেলেকে দেখভাল করতেও হয়, তাহলে সে উপার্জন করবে কি করে? বাড়িতে তো আর টাকার গাছ নেই যে নাড়ালেই ঝরে ঝরে পড়বে। অগত্যা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো অনিলকে। কালা চলে যাওয়ার 5-6 মাসের মাথায় সে আবারও বিয়ে করলো। তবে এখানে কিছু গড়মিল রয়েছে। কালার ভাই পুলিশকে জানিয়েছিল কালা বাড়ি ছেড়ে চলে যাওয়ার 1 মাসের মাথায় নতুন বিয়ে করেছিল অনিল। তবে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছিল কালার নিখোঁজ হওয়ার 5-6 মাস পরে বিয়ে করেছিল অনিল। এরপর সব ঠিকঠাকই চলছিল। সব থেকে আশ্চর্যের বিষয় হলো অনিল তার প্রাক্তন শ্বশুরবাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে নিজের নতুন সংসার পেতেছিল। এদিকে গ্রামের পাড়াপড়শিদের মুখে মাঝে মধ্যেই শোনা যেত তারা কালাকে নানান জায়গায় দেখেছে। কখনো কালাকে তারা দেখেছে আলাপুজাতে, আবার কখনো দেখেছে এর্নাকুলামে। ধীরে ধীরে কালাকে সবাই ভুলে যেতে শুরু করলো। এমনকি কালার বাবা মা এবং ভাই কেউই একটাও মিসিং ডায়েরি অবধি করলো না কালার নামে। কারণ লোক লজ্জা। বাইরের লোকের কাছে মান ইজ্জত চলে যাওয়ার ভয়ে কালার বাবা মা ভাই সবাই এক প্রকার মৌনব্রত ধারণ করলো। কেউ একটা বারের জন্য খোঁজ নিল না কালার। একটা জলজ্যান্ত মেয়ে এক প্রকার হারিয়েই গেল। এবার জানাই আজ থেকে বছর 2 আগের কথা। সালটা 2024। ওই বছরই জুন মাসের মাঝামাঝি সময়ে আলাপুজা থানার সুপারিনটেন্ডেন্ট সাহেবের কাছে একটা বেনামি চিঠি আসে। এসপি সাহেব তড়িঘড়ি চিঠিটা খুলে পড়তে শুরু করেন। যখন তার চিঠি পড়া শেষ হয়, তখন নড়ে চড়ে বসেন এসপি সাহেব। পুলিশ স্টেশনে উপস্থিত জাঁদরের অফিসারদেরও মাথা ঘুরে যায় ওই চিঠিটা পড়ার পর। ওই চিঠিতে কোনো এক ব্যক্তি লিখেছেন, আজ থেকে 15 বছর আগে আমাদের গ্রামে একটা মেয়ে বাস করত, তার নাম কালা। সেই কালা নামের মেয়েটিকে তার স্বামী অনিল এবং তার 3 বন্ধু প্রমোদ, সোমান এবং জিনু একসঙ্গে খুন করেছে। শুধু তাই নয়, তারা কালাকে খুন করে নিজেদের বাড়ির পিছনে সেপটিক ট্যাঙ্কে পুঁতে দিয়েছে। আপনারা তাড়াতাড়ি তদন্ত শুরু করলেই এই ঘটনার কিনারা হবে। চিঠিতে যেহেতু কোনো নাম ছিল না, তাই পুলিশ ভেবেছিল কেউ হয়তো পুলিশের সময় নষ্ট করতে চাইছে। কিন্তু এসপি সাহেব প্রথম থেকেই চিঠির গুরুত্ব বুঝতে পেরেছিলেন, তাই তিনি নতুন করে তদন্ত শুরু করতে বললেন। আর একবার খোঁজ খবর নিলে ক্ষতি কি? পুলিশের কাজই তো খোঁজ খবর নেওয়া। বেনামে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই আশপাশের সমস্ত পুলিশ স্টেশনে খবর পৌঁছে গেল। এসপি সাহেবের কাছে সাফ ইনস্ট্রাকশন ছিল আশপাশের এলাকায় 15 বছর আগে কোনো খুন হয়েছে কিনা সেটার খোঁজ নেওয়া, আর কালা নামের কোনো মহিলার মিসিং ডায়েরি থাকলে সেটা খুঁজে বের করা। কেরল পুলিশ নাওয়া খাওয়া ভুলে তদন্তে নেমে পড়ল, কিন্তু বিস্তর খানা তল্লাশির পরেও কোনো ক্লু পাওয়া গেল না। কালা নামের কোনো মেয়ের খুনের ঘটনা তো দূরস্থ, ওই গ্রামের কোনো মেয়ে নিখোঁজ হওয়ার ডায়েরিও কেউ কখনো লেখায়নি। এসপি সাহেব এবার একটা আলাদা ইনভেস্টিগেশন টিম তৈরি করলেন, আর সেই টিমকে দায়িত্ব দেওয়া হলো এই কেসের সমাধান করার। কথায় আছে, পুলিশ চাইলে খড়ের গাদা থেকেও সূচ বের করে আনতে পারে, আর এ তো আস্ত একটা মানুষ।
কোথায় আর যাবে? বেঁচে থাকলে মানুষটাকেই পাওয়া যাবে, নয়তো পাওয়া যাবে তার বডি বা বডির অবশিষ্টাংশ। পুলিশ জোর কদমে খোঁজ শুরু করলো। তারপর খোঁজ পাওয়া গেল অনিলের। পুলিশ আনা দিল অনিলের ঠিকানায়, কিন্তু সেখানে কালা ছিল না, ছিল অনিলের নতুন স্ত্রী। অনিল তখন নিজের কাজে ইসরায়েল পাড়ি দিয়েছে। পুলিশ অনিলের নতুন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, কিন্তু তেমন কোনো তথ্য তারা পেল না। অনিলের নতুন স্ত্রীও জানালো কালা অনিলের আগের পক্ষের স্ত্রী এবং সে তার প্রেমিক সুরজের সঙ্গে আজ থেকে 15 বছর আগে বাড়ি ছেড়ে পালিয়েছে। পাড়া পড়শিরাও একই কথা আউড়ে গেল। পুলিশের আবার সোজা সাপটা উত্তরে মন ভরে না, তারা মনা মানুষের মুখ থেকেও কথা বের করতে জানে। তবে পুলিশ এটা বুঝেছিল যে মিসিং রিপোর্ট না লেখানোর প্রধান কারণ হলো কালা নিজের ইচ্ছেতে বাড়ি ছেড়ে পালিয়েছিল। একজন প্রাপ্তবয়স্ক মানুষ পালিয়ে গেলে সেটা রিপোর্ট লিখিয়েই বা কি হবে? পুলিশ আরো খোঁজ খবর নিতে শুরু করলো। এরপর পুলিশ পৌঁছলো কালার বাপের বাড়িতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ততদিনে কালার বাবা মাও ইহলোকের ভবলীলা সাঙ্গ করে পরপারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা পেল কালার ভাই এবং তার স্ত্রী শোভনাকে। কালার ভাইও তার দিদির পালিয়ে যাওয়ার যাবতীয় ঘটনা পুলিশকে জানালো এবং এও জানালো জীবিত অবস্থায় তার বাবা মা কেউই থানায় কোনো মিসিং ডায়েরি জমা দেয়নি। তবে এখানে একটা ছোট্ট ইনফো পাওয়া গেল শোভনার কাছ থেকে। শোভনা জানালো আজ থেকে 15 বছর আগে কালা যখন বাড়ি ছেড়ে চলে গেছিল, তারপর কয়েক মাস যেতে না যেতেই তার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল। ফোন রিসিভ করার পর উল্টো দিক থেকে এক মহিলা বলেছিল সে কালা এবং বর্তমানে সে তার প্রেমিক সুরজের সঙ্গে থাকে। এই কথা শোনার পরেও পুলিশের অন্তরাত্মা শান্ত হলো না। কিছু একটা গড়মিল তো ছিল সেখানে। অনিল যেহেতু সেই সময় ইসরায়েলে ছিল, তাই তার সঙ্গে যোগাযোগ করার তেমন কোনো উপায় ছিল না। কিন্তু পুলিশের এবার নজর পড়লো চিঠিতে লেখা বাকি 3টে নামের ওপর। অনিল যখন আউট অফ স্টেশন, তখন তার 3 বন্ধুকে ডেকেই না হয় জিজ্ঞাসাবাদ করা যাক। ব্যাস, এর মধ্যেই থানায় ডাক পড়লো প্রমোদ, সোমান এবং জিনুর। পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে তখন বড় বড় ক্রিমিনালরাও প্যান্ট ভিজিয়ে ফেলে, সেখানে এরা তো কোন ছাড়। কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ করেও কোনো লাভ হলো না। তবে পুলিশের নজর গিয়ে পড়লো প্রমোদের ওপর। বাকিদের ট্র্যাক রেকর্ড খারাপ ছিল না, কিন্তু প্রমোদের নামে ইতিমধ্যেই একটা এফআইআর লেখা হয়েছিল। শুধু তাই নয়, তাকে অ্যারেস্টও করা হয়েছিল। বেশ কিছুদিন সে জেলের হাওয়াও খেয়েছিল। আর এর পিছনে কারণ হলো প্রমোদের স্ত্রী রাধু। প্রমোদ প্রায় গ্রামের লোকাল মদের ঠেকে বসে আড্ডা দিত আর আকণ্ঠ মদ্যপান করত। আর মদের নেশায় সে প্রায়ই নিজের স্ত্রী রাধুকে মারধর করত। এই জুলুম প্রত্যেকদিন সহ্য করা যায় না, তাই 1.5 বছর আগে প্রমোদের স্ত্রী রাধু বাপের বাড়ি চলে যায়। স্ত্রীর এইভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারেনি প্রমোদ। 24শে মার্চ 2024 প্রমোদ তার স্ত্রীর বাড়িতে পৌঁছলো। প্রমোদের সঙ্গে ছিল পেটো, পেট্রোল, আয়রন রড এবং বেশ কিছু ধারালো অস্ত্র। প্রমোদের স্ত্রী তার সন্তানকে নিয়ে বাপের বাড়ি আম্বালা ফুজাতে থাকছিল 1.5 বছর ধরে। সেখানে সে তার স্ত্রী এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে বিস্তর ঝামেলা করে, এমনকি তাদের মারতে উদ্যত হয়। এই ঝামেলা চলাকালীন পাড়ার লোকের ভিড় জমে যায় সেখানে। তখনই প্রমোদ নেশার ঘোরে বেফাঁস একটা মন্তব্য করে। সে তার স্ত্রীকে বলে, বাড়ি না ফিরে আসলে তোকে আমি মেরেই ফেলবো। যেভাবে কালাকে মেরে পুঁতে দিয়েছিলাম, ঠিক সেইভাবে তোকেও মেরে পুঁতে দেব। নেশার প্রলাপ ভেবে অনেকেই প্রমোদের কথায় তখন পাত্তা দেয়নি। কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন শুরু হলে প্রমোদের এই বেফাঁস মন্তব্য পুলিশ জানতে পারে। তখন পুলিশের সন্দেহ হয়, তাহলে কি প্রমোদের স্ত্রী রাধুই পুলিশকে সেই গুমনামি চিঠি পাঠিয়েছিল? রাধুকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে স্পষ্ট জানিয়ে দেয় সে পুলিশকে কোনো চিঠি লেখেনি। কিন্তু তাতে তো আর তদন্ত থেমে থাকে না। পুলিশের হাতে পোক্ত প্রমাণ না থাকলেও কিছু মিসিং লিঙ্ক তো রয়েছে। তা দিয়েই ইনভেস্টিগেটিং টিম এই কেসের সমাধান সূত্র খুঁজতে শুরু করলো। পুলিশ প্রমোদের উপর 24 ঘন্টা নজর রাখতে শুরু করলো। এমনকি প্রমোদ যে সমস্ত মদের থেকে ঢুমারত, সেখানেও পুলিশ সিভিল ড্রেসে পৌঁছে যেত। শুধু তাই নয়, তারাও প্রমোদের সঙ্গে বসে মদ খেত, প্রমোদের সঙ্গে গল্প করত, প্রমোদের সঙ্গে বন্ধুত্বও করলো। তারা নানান উপায়ে প্রমোদের থেকে কথা বের করার চেষ্টা করে আবারও ব্যর্থ হলো পুলিশ। এই সময় থানার এসএইচও নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারালেন। একদিকে এসপি সাহেবের প্রেশার, অপরদিকে ব্যর্থতা। এসএইচও সাহেব আর পারছিলেন না। একদিন হঠাৎ মাঝ রাস্তা থেকে প্রমোদকে তুলে থানায় নিয়ে আসলেন তিনি। তারপর কোনো কথা না বলে ভালো করে খাতির যত্ন করা হলো প্রমোদের। পুলিশের খাতিরদারি যারা পেয়েছেন তারা খুব ভালো করেই জানেন সেটা কেমন হয়। এরপর থানার এসএইচও প্রমোদকে সরাসরি বললেন, আমরা তোমার ব্যাপারে সমস্ত প্রমাণ পেয়ে গেছি। কালাকে হত্যা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করা হলো। আর এই কথা শোনার পরই নিজেকে আর আটকে রাখতে পারলো না প্রমোদ। সে বলল, কালার খুনের পেছনে আমার কোনো দোষ নেই, আমি সব বলছি, কিন্তু আমাকে অ্যারেস্ট করবেন না প্লিজ। এরপর প্রমোদ যা বলল সেটা শুনে স্তব্ধ হয়ে গেছিল গোটা পুলিশ স্টেশন। কি বলেছিল প্রমোদ সেটাই বলবো পরবর্তী এবং শেষ চ্যাপ্টারে। কালাকে হত্যা করার পিছনে আমার একার হাত নেই।
এই ঘটনায় অনিল, সোমান এবং জিনুরও হাত রয়েছে। আমরা সত্যি কিছু করতে চাইনি কখনো, কিন্তু কালা আমাদের বন্ধু অনিলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল দিনের পর দিন। তাই অনিলই কালাকে হত্যা করার প্ল্যান বানিয়েছিল। প্ল্যান মাফিক একদিন প্রমোদ, সোমান এবং জিনু পৌঁছয় অনিলের বাড়িতে। দু এক কথার পরেই তারা একসঙ্গে গলা টিপে ধরে কালার, আর কয়েক মুহূর্তের মধ্যেই কালার শরীর নিথর হয়ে পড়ে। এরপর অনিল, প্রমোদ, সোমান এবং জিনু একটা গাড়ির ডিকিতে ঢুকিয়ে দেয় কালার নিথর শরীর। গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে তারা। কোথায় লাশটাকে ফেলা হবে সেই নিয়ে চারজনের মধ্যেই মতবিরোধ হতে থাকে। এইভাবেই পেরিয়ে যায় আরো অনেকটা সময়। এই সময় অনিল বলে লাশটা আবার বাড়িতেই ফেরত নিয়ে যেতে। ওদের বাড়ির পেছনে একটা সেপটিক ট্যাঙ্ক রয়েছে, সেখানেই কালার শরীরটা ফেলে দেবে তারা। চারজনেই কালার লাশ সমেত ফিরে এলো অনিলের বাড়িতে। রাতের অন্ধকারে কালার শরীরটা চ্যাংদোলা করে তারা বাড়ির পিছনে নিয়ে এলো। এরপর অনিল সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুললো, আর খুলতেই মলমূত্রের উৎকট গন্ধে গা গুলিয়ে উঠেছিল অনিলের। সে ওখানেই বমি করতে শুরু করেছিল। তারপর একটু ধাতস্থ হতেই কোন রকমে কালার শরীরটা টেনে হিঁচড়ে সেখানে ফেলতে যাবে, এমন সময় কালা চোখ খুলে হাতটা শক্ত করে চেপে ধরেছিল অনিলের। হ্যাঁ, কালা তখনও বেঁচে ছিল। উপস্থিত চারজনেই অবাক। তারা কালাকে যত তাড়াতাড়ি সম্ভব সেপটিক ট্যাঙ্কের ভিতর ফেলে দেওয়ার চেষ্টা করলো। এটাই জীবনের অন্তিম মুহূর্ত, সেটা বুঝতে পেরে কালা কেঁদে ফেলেছিল। ওদের হাতে পায়ে ধরে নিজের শেষ ইচ্ছে জানিয়েছিল কালা। কালা বলেছিল, আমি শেষবারের মতো আমার সন্তানকে দেখতে চাই। কেউ কালার কথায় কান দেয়নি সেদিন। তারপর কালা ওদের পা ধরে বলেছিল, আমাকে বিষ দিয়ে দাও, আমি খেয়ে মরে যাচ্ছি, কিন্তু এই নোংরার মধ্যে আমাকে ফেলে দিও না। অনিল এরপর সজোরে একটা লাথি মারে কালার কোমরে, আর সেপটিক ট্যাঙ্কে সে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই অনিলের বন্ধুরা সেপটিক ট্যাঙ্কের ঢাকনাটা লাগিয়ে দেয়। কিন্তু সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকেই কালার চাপা আর্তনাদ ভেসে আসছিল বাইরে। অনিল সেটা শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেছিল। কালার চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল, আর সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। ঘন্টাখানেক পর অনিলরা ফিরে এসে যখন কনফার্মড হলো যে কালা আর বেঁচে নেই, তারপর যে যার বাড়ি ফিরে গেল। ভাবতে পারছেন, একটা মেয়ে মৃত্যুর আগে অবধিও কাকুতি মিনতি করেছিল বাঁচার জন্য, কিন্তু উপস্থিত চারটে মানুষ থরি অমানুষ তাকে নির্দ্বিধায় ঠেলে দিয়েছিল যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে, যে মৃত্যু একজন নরকের কীটেরও কাম্য নয়। এই কথা শোনার পর পুলিশ হানা দিল অনিলের বাড়িতে। তারপর সেপটিক ট্যাঙ্ক থেকে কি পাওয়া গেল সেটা তো ভিডিও শুরুতেই আপনাদের বলেছি। দাঁড়ান, গল্পের এখনো শেষ হয়নি। সেই সমস্ত দেহাবশেষ নিয়ে যাওয়া হলো ফরেন্সিক এক্সপার্টের কাছে। বিস্তর পরীক্ষা নিরীক্ষার পর যা জানা গেল তা শুনে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। ওই দেহাবশেষ আদতে কালার নয়। শুধু তাই নয়, ওই সেপটিক ট্যাঙ্কে আর কোনো লাশের চিহ্ন পাওয়া যায়নি। এখন কয়েকটা প্রশ্ন ওঠে। যদি ওই হাড়ের অংশ কালার না হয়, তাহলে সেটা কার? কালার বডি কি তাহলে ওই সেপটিক ট্যাঙ্কের মধ্যে মিশে গেছে, নাকি এখনো এই কেসে রয়ে গেছে আরো অজানা তথ্য? কালার ভাইয়ের স্ত্রীকেই বা কে ফোন করেছিল দুবার? প্রশ্ন অনেকগুলো, কিন্তু উত্তর একটাও নেই। আছে শুধু একজন মেয়ের হারিয়ে যাওয়ার ছবি, যে আজ থেকে 15 বছর আগে উবে গেছিল পৃথিবী থেকে। অনেকটা পিসি সরকারের ম্যাজিকের মতো, জাস্ট ভ্যানিশ। অনেক উত্তর না পাওয়া প্রশ্ন রেখেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে এই কেসের ফলো আপ কিন্তু জারি থাকবে। যেভাবে তথ্য পাবো আপনাদের জানাবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। নমস্কার।